কি কথা বলা লাগবে না কিছু? কি বলবো গো? আজকের ক্লাসে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ এই চ্যাপ্টার নিয়ে। আজকের লেকচারে আমরা থিওরি নিয়ে একটু আলোচনা করব। তোমরা প্রথম 1 নম্বর কোশ্চেন দেখো। 1 নম্বর কোশ্চেন আছে মহাকর্ষ এবং অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ কাকে বলা হয়? তাহলে কোশ্চেন নাম্বার 1, মহাকর্ষ। আচ্ছা দেখো, মহাকর্ষ বলতে কি বোঝায়? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণার মধ্যে একে অপরের মধ্যে কি আছে? আকর্ষণ আছে। এই আকর্ষণ বলকে বলা হচ্ছে কি? মহাকর্ষ বল। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণকে কি বলা হয়? মহাকর্ষ। এবং এদের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বলা হয় মহাকর্ষ বল। তাহলে ধরো এ হচ্ছে একটা বস্তু আর এ একটা বস্তু। মহাবিশ্বের, এখানে কিন্তু কথা বলা হয়েছে কি? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই কি? মহাকর্ষ। তাহলে এই দুইটা বস্তু, তাহলে এটাকে আমরা কি ধরবো? M1 আর এটাকে কি ধরবো? M2। তাহলে এর কেন্দ্র এবং এর কেন্দ্রের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলটাই কি? মহাকর্ষ বল। আরেকটা কি? অভিকর্ষ। এই দুইটার মধ্যে অল্প একটু পার্থক্য আছে। আরেকটা কি? অভিকর্ষ। অভিকর্ষ, অভিকর্ষ বলতে কি বোঝায়? অভিকর্ষ বলতে যে পৃথিবী নিজে একটা হবে, পৃথিবী নিজে একটা হবে আর একটা বস্তু হবে। ধরে নাও এই হচ্ছে একটা পৃথিবী আর এর সাথে আরেকটা বস্তুর, এই বস্তুর আকর্ষণ। তাহলে পৃথিবীর ভর যদি বড় হাতের M হয়, এটা হবে কি? ছোট হাতের M। তাহলে এই বস্তু এবং এই বস্তুর মধ্যে যে আকর্ষণ, এটা কি বলবো আমরা? অভিকর্ষ বল। তাহলে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে কি বলা হয়? মহাকর্ষ। যেমন ধরো এই নোট এবং টেবিল, নোট এবং টেবিল দুইটার মধ্যে আকর্ষণ, এটা কি? মহাকর্ষ। তারপরে একটা মানুষ আর একটা মানুষের সাথে যে আকর্ষণ, সেটাকে কি বলা হয়? মহাকর্ষ। একটা ধরো পৃথিবীর মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, সেটা কি? মহাকর্ষ। আর অভিকর্ষ কি? যে পৃথিবী নিজে একটা হবে, পৃথিবী নিজে একটা হবে আর অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ। যেমন কি আপেলটা, ওই যে নিউটন যে সূত্র আবিষ্কার করছিল, আপেলটা কি নিচের দিকে পড়তেছে। এই নিচের দিকে পড়ার কারণ কি? ওই আপেলকে আকর্ষণ করতেছে। কে আকর্ষণ করতেছে? পৃথিবী। তাহলে পৃথিবী নিজেই একটা, তাহলে পৃথিবী যেহেতু নিজে একটা, তাহলে এটা কি হবে? অভিকর্ষ। পৃথিবী নিজে একটা হলে সেটা কি হবে? অভিকর্ষ। তা এখন এই যে দেখো, অভিকর্ষ আর মহাকর্ষ দুইটা জিনিস তো ক্লিয়ার। এরপরের প্রশ্ন আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল আরো তোমরা পড়ে নিবা। এরপরে 2 নাম্বার যে কোশ্চেন আছে দেখো, 2 নাম্বার কোশ্চেনে আছে মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে পার্থক্য। মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে পার্থক্য। প্রথমে আছে সংজ্ঞাগত পার্থক্য। দেখো প্রথমে আছে কি? সংজ্ঞাগত পার্থক্য। যে কোনো দুইটি বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণ কি? মহাকর্ষ। আর পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ, সেটা কি? অভিকর্ষ। এবং মহাকর্ষর ক্ষেত্রে এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুই কি? পৃথিবীর ভিতরের বস্তু। দুইটা বস্তু কি? পৃথিবীর ভিতরেই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ। আর এই ক্ষেত্রে কি? একটা পৃথিবী নিজেই আর একটা কি? অন্য বস্তু। পৃথিবী যে বলে বস্তুকে টানতেছে, সেটাই কি? অভিকর্ষ বল। তাহলে এখানে আছে পার্থিব যে বস্তু, তাহলে এটার ক্ষেত্রে পার্থিব বস্তু দুইটাই কি? দুইটাই কি? পার্থিব বস্তু। আর এই ক্ষেত্রে পার্থিব বস্তু কয়টা? একটা। ঠিক আছে, আর পৃথিবী একটা। এরপরে আছে আকর্ষণ বলের প্রকৃতি। এই ক্ষেত্রে আকর্ষণ বল, একে আকর্ষণ করবে, একে আকর্ষণ করবে। যেমন একটা ছেলে আর একটা মেয়েকে আকর্ষণ করে, আর একটা মেয়ে আর একটা ছেলেকে আকর্ষণ করে। ঠিক আছে, এই আকর্ষণটা কি? মহাকর্ষ। মহাবিশ্বের দুইটা বস্তু কণার মধ্যে আকর্ষণ। মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ডকে আকর্ষণ করতেছো, গার্লফ্রেন্ড তোমাকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণটা কি? মহাকর্ষ। ঠিক আছে, মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণই কি? মহাকর্ষ। কিন্তু আপেলকে আপেলকে পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে, এটা কি? অভিকর্ষ। সেটা কিন্তু আর মহাকর্ষ না, এটা হবে কি? অভিকর্ষ। তাহলে এই ক্ষেত্রে বলতেছে পৃথিবীর ভর পার্থিব যে কোনো বস্তুর তুলনায় অনেক বেশি, তাই না? অনেক বেশি। এই জন্য এই পৃথিবী নিজেই আকর্ষণ করে। আচ্ছা বলো তো, আমরা পৃথিবীর কোথায় থাকি? পৃথিবীর পৃথিবীর কোথায় থাকি বলো? পৃথিবীর পৃষ্ঠে থাকি। ঠিক আছে, আমরা থাকি কোথায়? পৃথিবীর পৃষ্ঠে। তাহলে এই যে পৃথিবীর পৃষ্ঠে থাকো, পৃথিবীর পৃষ্ঠে যে থাকি, তাহলে তো আমরা এইরকম হয়তো, পৃথিবী কি প্রতিনিয়ত ঘুরতেছে না? পৃথিবী তো ঘুরতেছে, পৃথিবী কি ঘুরতেছে, ঘুরতে 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 কি, তাহলে আমরা কিন্তু এরকম হতে পারি যে এইটা তো পৃথিবী, তো পৃথিবীর এই মাথায় তুমি আসো,
তো ঘুরতে ঘুরতে মনে করো কোনো এক সময় এখানে আসছো, তাহলে তুমি কি পড়ে ধাপাস করে পড়ে চলে যাবে, তাই না? পড়ে যাওয়ার কথা না? পড়ে যাও কি? পড়ে যাও না। এটা পড়ো না কেন? কারণ হচ্ছে একে পৃথিবীর নিজে একটা আকর্ষণ কাজ করে, ঠিক আছে? কেন্দ্রমুখী বল দ্বারা আকর্ষণ করে। এই বলটা কি? মহাকর্ষ বল, অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের কারণে তুমি ছিটকে পড়ে যাও না, পৃথিবী থেকে কি হও না, ছিটকে পড়ে যাও না। এইবার যে দেখো সম্পর্ক লেখা আছে, একটা সম্পর্ক লেখা আছে না, যে সকল মহাকর্ষ বল কি অভিকর্ষ বল নয়। সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়, কিন্তু সকল অভিকর্ষ বল মহাকর্ষ বল। তার মানে যত অভিকর্ষ বলই আছে তারা কি মহাকর্ষ বল হিসেবে কাজ করে। মহাকর্ষ বল মানে কি? পৃথিবীর মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে কি বলা হয়? মহাকর্ষ বল। এখন পৃথিবীর মধ্যে যে কোনো সকল অভিকর্ষ বল কিন্তু কি? মহাকর্ষ বল। এখন অভিকর্ষ বল দুইটা বস্তুর মধ্যে, ওই যে পৃথিবী একটা বস্তু আর একটা বস্তু, এই দুইটার মধ্যে যে আকর্ষণ এটা কি? অভিকর্ষ। এই অভিকর্ষ আবার মহাকর্ষের মধ্যে পড়ে, কিন্তু মহাকর্ষ কিন্তু অভিকর্ষের মধ্যে পড়ে না। এখন আরেকটা সূত্র আছে, দেখো নিউটনের মহাকর্ষ সূত্র, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি আছে? নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র বলতে কি বোঝায়, এটা একটু ডিটেলসে জানতে হবে আমাদের। নিউটনের মহাকর্ষ সূত্র একদম যে এক্সাম্পল যে দুইটা গেল, একদম সহজ দুইটা কোশ্চেন গেল, ঠিক আছে? এইবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি? মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র এটা কার মহাকর্ষ সূত্র? নিউটনের মহাকর্ষ সূত্র। এখন এই নিউটনের মহাকর্ষ সূত্র, বুঝছো, এর আগের একটা বেসিক আমি মানে সবগুলো স্টুডেন্ট ধরছিলাম, তো স্টুডেন্ট ধরছিলাম যে নিউটনের মহাকর্ষ সূত্র পড়ানোর পরে 1 সপ্তাহ পরে ধরছিলাম যে নিউটনের মহাকর্ষ সূত্রটা লেখো তো বোর্ডে। তো এরা সূত্র আবিষ্কার করছিল প্রায় 16টার মতো, মানে 15-20 জন মিলে 16-17টা সূত্র আবিষ্কার করছিল। কে কোন সূত্র লিখছে তার ঠিক নাই। লিখতে বলছি মহাকর্ষ সূত্র, ওরা হাবি যাবি কত কি লিখছে। একদম সহজ কিন্তু সূত্র, এটা তোমরা ক্লাস 8-এও পড়ে যাচ্ছ, 9-10-এ তো পড়ছই। নিউটনের মহাকর্ষ সূত্র বলতে কি বোঝায়? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণায় একে অপরকে আকর্ষণ করে। তাহলে আমি একটা বস্তু নিলাম আর একটা বস্তু নিলাম, দুইটা বস্তু নিলাম, এর কেন্দ্র থেকে এর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, তাহলে এটাকে ধরো M1, এটাকে ধরো M2, M1 M2, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে না, দূরত্ব। এই দূরত্বকে তুমি ধরে নিলা D, এবং এদের মধ্যে একটা কি কাজ করবে? আকর্ষণ বল। এই আকর্ষণ বলটাকে ধরো F। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণায় একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। একটা ভর একটা ভর, তাহলে এই দুইটা ভরের গুণফলের কি সমানুপাতিক। এটা 1 নম্বর ইকুয়েশন। এরপর এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে 2 নম্বর। এখন তুমি 1 এবং 2-কে যদি এক জায়গায় করো তাহলে তুমি কি পাবা? তাহলে পাবা দেখো M1 M2 ডিভাইডেড কি D স্কয়ার, তাই না? বা F ইকুয়াল একটা ধ্রুবক আসবে, কনস্ট্যান্ট আসবে, সেটা কি? G, M1 M2 ডিভাইডেড D স্কয়ার। এই হচ্ছে মহাকর্ষ সূত্র, ঠিক আছে? তাহলে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এবং দুইটাকে এক জায়গায় করলে আমি যে ফর্মুলা পাই F ইকুয়াল G M1 M2 ডিভাইডেড D স্কয়ার। আচ্ছা বলো তো M1 আর M2 এই দুইটা কি? M1 এবং M2 এই দুইটা কি? এই দুইটা ভর। কার ভর? দুইটা বস্তুর ভর। কোথাকার দুইটা বস্তুর ভর? মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তুর ভর। মনে করো তুমি আর তোমার বন্ধু, দুইজনের ভর। একটা ট্রলি একটা ট্রাক, দুইজনের ভর। একটা সিএনজি আর একটা অটো, দুইজনের ভর। একটা আম আর একটা কাঁঠাল, দুইজনের ভর। এরকম যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা বই আর একটা টেবিল, দুইজনের ভর। এই দুইটা ভর এবং এদের মাঝের যে দূরত্ব, এই দূরত্বটা কি? এই দূরত্ব হচ্ছে একটা বস্তুর কেন্দ্র থেকে আরেকটা বস্তুর কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? এই দূরত্বটা এখন আমি যদি বলি এরকম যে মনে করি এই হচ্ছে পৃথিবী, তো পৃথিবী থেকে একটা মহাকাশ যান, পৃথিবী থেকে একটা মহাকাশ যান উড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং চন্দ্র, ধরো এখান থেকে সেই মহাকাশ যানটা যাচ্ছে, তো এখানে আছে ধরো আরেকটা উপগ্রহ আছে, গ্রহ উপগ্রহ এরকম আছে, ঠিক আছে? তো এই বিন্দুতে ধরো আছে, তাহলে এখানে ওই যে বস্তুটা আছে, ধরো ওই মহাকাশ যান আছে, এ একটা ভর এ একটা ভর, এর মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, তাই না? সেই আকর্ষণ বা বিকর্ষণ বল যদি বের করতে বল, আমরা এরকম এক্সাম্পল দেখবো, এক্সাম্পল আছে
ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে দেখবো। তাহলে মহাকর্ষ সূত্র গেল। এখন এই মহাকর্ষ ধ্রুবক, এই যে দেখো মহাকর্ষীয় ধ্রুবক, এই জির একটা নির্দিষ্ট মান আছে। বলো তো এই জির মান কত? এটা কি জানো তোমরা? মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এর আগে কি পড়ছিলা কোনোদিন? হ্যাঁ, এটা তো তুমি ওই যে দেখে দেখে বললা। জি এর মান 6.67 গুণন 10⁻11। এখন একক কি হবে বলো? একক মনে করো জানো না, তো একক যদি না জানো, আমরা এককই বের করা শিখবো আগে, ঠিক আছে? মান পরে শিখবো, আগে একক বের করা শিখবো। তাহলে এই জি এর একক কি? তাহলে এইবার হিডিং হবে কি? জি এর একক, ঠিক আছে? জি এর একক। এই জি কে কি বলা হয় জানো কি তোমরা? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। কি বলা হয়? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন কথা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলার কারণ কি? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলার কারণ কি? এটা বলার এর মান কখনোই চেঞ্জ হয় না, এর মান কখনোই চেঞ্জ হয় না। আমরা যে অভিকর্ষ ত্বরণ ছোট হাতের জি শিখছি, এই জি কিন্তু পরিবর্তনশীল। ছোট হাতের জিটা কি? পরিবর্তনশীল। এই জির মান কিন্তু পরিবর্তনশীল না। এই জির মানটা হচ্ছে 6.67 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তাই না? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? তো এখন এই যে এককটা আমরা কেমনে বের করব? একক বের করার জন্য এই ফর্মুলা লাগবে, মহাকর্ষের সূত্র। তাহলে দেখো মহাকর্ষের সূত্র আমরা কি জানি? F ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার। তাহলে F ডি স্কোয়ার জি m1 m2 বা জি ইকুয়াল কি? F ডি স্কোয়ার ডিভাইডেড m1 m2। এটা বলের একক না? বল না? বলের একক কি হবে? নিউটন। এটা কি দূরত্ব? দূরত্বের একক কি? মিটার। তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে কি হবে? মিটার স্কোয়ার। এটার একক কি? কেজি। এটার একক কি? কেজি। তাহলে কি? কেজি স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? তাহলে জি এর একক গেল। তাহলে তোমাদের এইচ ডাবল হচ্ছে জি এর মাত্রা। জি এর মাত্রা, জি এর মাত্রা বের করতে পারবো না? জি এর মাত্রা বের করবা, এখানে সবগুলো মাত্রা বসাই দেবা, তাহলে জির মাত্রা পাবা। তাহলে এই জির মান কত? এই জির মানটা আমরা এখান থেকে বের করতে পারি। বলের মান, ডির মান, m1 m2 এগুলো বসাই দিলে জির মান পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা একটু এরপরে দেখো মহাকর্ষীয় ধ্রুবক কি। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে মহাকর্ষীয় ধ্রুবক কি। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক কি তো আমরা পড়লাম, মহাকর্ষীয় ধ্রুবক পড়লাম না? মহাকর্ষীয় ধ্রুবক কি? দুইটি একক ভরের বস্তু, দুইটি একক ভরের বস্তু। আমরা যে দুইটা বস্তু নিছিলাম, এই যে দেখো একটা বস্তু, একটা বস্তু, দুইটা বস্তুর ভরই যদি 1 একক করে হয়, ধরো এটা 1 কেজি, এটাও নিলা কি 1 কেজি, দুইটি একক ভরের বস্তু। তাহলে দুটি একক ভরের বস্তুকে পরস্পর থেকে একক দূরত্বে স্থাপন করলে তারা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করবে তার সংখ্যা মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। সেই সংখ্যা মানটাই হচ্ছে এটা। সংখ্যা মানটাই কি? এটা। দুটি একক ভরের বস্তুকে, ঠিক আছে, দুটি একক ভরের বস্তুকে একক দূরত্বে স্থাপন করলে তারা পরস্পরকে যে আকর্ষণ বল দ্বারা কাজ করে তাকে বলা হয় কি? মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে সেই জিটা আমরা কেমনে বের করবো? জি ইকুয়াল, দেখো এই যে আমরা যে সমীকরণটা পেলাম, জি ইকুয়াল এফ ডি স্কোয়ার ডিভাইডেড m1 m2 পেলাম না? এটাই তো পেলাম। তো এইটা আমরা আরেকটা কাজ করব, যে পৃথিবীর একটা ভর আছে, পৃথিবীর ভর কত? বড় হাতের এম। পৃথিবীর ভর কত? বড় হাতের এম। তো এই বড় হাতের এম দিয়ে যদি আমরা করি, এখানে দেওয়া আছে মহাকর্ষীয় ধ্রুবক কি? মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মাত্রা। একক কিন্তু আমি করে দিছি, তাহলে তোমরা কি করবা? মাত্রা করবা, তাই না? আচ্ছা, এই আন্তর্জাতিক পদ্ধতিতে যে মানটা 6.67 গুণন 10⁻11 এটাও মনে রাখবা, এটা কিন্তু ম্যাথের সময় লাগবে। তো এখন একক ভরের বস্তু, দুইটা একক ভরের বস্তু, ধরো 1 কেজি 1 কেজি এবং দূরত্ব কত? 1 মিটার। তাহলে এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এদের মধ্যে একটা কি আকর্ষণ বল কাজ করবে না? এই আকর্ষণ বলকেই বলা হচ্ছে কি? মহাকর্ষীয় ধ্রুবক। এরপর মহাকর্ষীয় ধ্রুবক জি কে সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কেন? দেখো প্রশ্ন আছে 6 নাম্বার, মহাকর্ষীয় ধ্রুবক জি কে বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কেন? এটা কিন্তু এর আগেই বলছি। বিশ্বজনীন ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলার কারণ কি?
এটা বলার কারণ হচ্ছে এই ধ্রুবকের মান কখনো কি হয় না, চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না। এটার মান এখানেও যা আছে চন্দ্রপৃষ্ঠেও তাই হবে, অন্য কোনো গ্রহ উপগ্রহে যেখানেই যাও সব জায়গাতেই কি মান সেম থাকবে। এই জন্য এই মহাকর্ষীয় ধ্রুবককে বলা হচ্ছে কি, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটার মান কখনোই চেঞ্জ হয় না। এরপরে 7 নম্বর প্রশ্নে আছে জি এর মান 6.67 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বলতে কি বোঝায়? তাহলে কি ওই একই কথা, ওই যে মহাকর্ষীয় ধ্রুবক বলতে কি বোঝায়, দুইটি একক ভরের বস্তু। আমি কি বললাম, দুইটি একক ভরের বস্তু। দেখো এই ক্ষেত্রে আমরা এটার মান বের করতে পারি যে দুটি একক ভরের বস্তু। আচ্ছা এগুলো মিশিয়ে দিলাম। ওই জির মান যে আমরা বের করব, যে সংজ্ঞাটা পড়া হলো না, যে মহাকর্ষীয় ধ্রুবক বলতে কি বোঝায়, কিছুক্ষণ আগে আমরা কি পড়লাম, মহাকর্ষীয় ধ্রুবক বলতে কি বোঝায়, দুটি একক ভরের বস্তুকে একক দূরত্বে স্থাপন করলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় কি, মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা দেখো আমি ধরে নিলাম যে এ একটা বস্তু, এটা কত 1 কেজি, এবং এ একটা বস্তু এটাও কি 1 কেজি। দেখো এটাও M1, এটা কি M2, এবং এদের কেন্দ্র থেকে কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব কত, 1 মিটার ডি। তাহলে এর মধ্যে একটা বল কাজ করবে, সেই বলটা কত, তাহলে F ইকুয়াল আমরা কি জানি, জি M1 M2 ডিভাইডেড ডি স্কোয়ার, জি M1 1 1 1, তার মানে কি জি, তার মানে কি দেখো তখন আকর্ষণ বা বিকর্ষণ বলটা ওই ধ্রুবকের সমান। তাহলে দুটি একক ভরের বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেটাই কি, মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এই মহাকর্ষীয় ধ্রুবকের মান কত, 6.67 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে তোমাকে যদি কখনো বলে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত, এত, তাই না, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এবং যদি এইভাবে বলে যে 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে তারা কত বলে আকর্ষণ করবে, 6.67 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, বা এত বলে নিউটন বলে। যদি তোমাকে বলা হয় যে 1 কেজি ভরের, বা এইভাবে বলতে পারে 2 কেজি ভরের দুইটা বস্তুকে 2 মিটার দূরত্বে স্থাপন করা হলো, তাহলে এদের মধ্যে কত বল কাজ করবে, 6.67 গুণন 10⁻11 নিউটন, এত বল কাজ করবে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবকের একক কিন্তু এটা, কিন্তু বলের একক কি, নিউটন। যদি তোমাকে বলে কত বলে কাজ করে, তাহলে এত বল। যদি বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক কত, এত নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। 8 নম্বর প্রশ্ন অ্যাভয়েড, এটা লাগবে না তোমাদের, ক্যাভেন্ডিসের পরীক্ষা এখন তোমাদের আর লাগে না। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ কাকে বলে? এটা খুবই ইম্পর্টেন্ট। অভিকর্ষ ত্বরণ কাকে বলা হয় এবং এই অভিকর্ষ ত্বরণের রাশিমালা না, তো এই বেগ বৃদ্ধির হারটাই কি, অভিকর্ষ ত্বরণ। তাহলে ত্বরণ বলতেই তো আমরা জানি কি, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি, ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়, অভিকর্ষ ত্বরণ বলতে বোঝায় অভিকর্ষের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ। তাহলে এই অভিকর্ষ ত্বরণ, এখন দেখো এই অভিকর্ষ ত্বরণটা এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এটাকে প্রকাশ করা হয় জি দিয়ে। কি দিয়ে, জি দিয়ে, ছোট হাতের জি, তাই না। তাহলে অভিকর্ষ ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়, জি দিয়ে, ছোট হাতের জি। ঠিক আছে, তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তো এই জিটা আমরা কেমনে নির্ণয় করব, এই জিটা কেমনে নির্ণয় করব, আমরা মহাকর্ষ সূত্র কি জানি, F ইকুয়াল জি M1 M2 ডিভাইডেড ডি স্কোয়ার। এই সূত্রটাকে আমরা ইউজ করব, কিন্তু এই ক্ষেত্রে ইউজটা করব কিভাবে, এই ক্ষেত্রে ইউজ করব একটা পৃথিবীর ভর, একটা কার ভর হবে, পৃথিবীর ভর, একটা হবে পৃথিবীর ভর আর একটা কি, অন্য কোনো বস্তুর ভর। তাহলে দেখো পৃথিবীর ভর আমি ধরে নিলাম এ হচ্ছে পৃথিবীর ভর, তাহলে এটা কি বড় হাতের এম, আর একটা বস্তু এটাকে ধরলাম কি, তাহলে ছোট হাতের এম। তাহলে এই সূত্রতে তুমি যদি অ্যাপ্লাই করো এবং এদের মাঝের দূরত্বকে তুমি ধরো ডি ধরলা, ডি ধরো বা আর ধরো, যেটাই ধরো, তাহলে এই সূত্রটাকে অ্যাপ্লাই করো, এফ ইকুয়াল জি, তাহলে এই যে এম আরেকটা কি এম ডিভাইডেড কি ডি স্কোয়ার। ঠিক আছে না, দেখো এটা ছিল কি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, সেটা কি ছিল মহাকর্ষ বল, আর এটা কি অভিকর্ষ বল। আমরা কি নির্ণয় করব, অভিকর্ষ ত্বরণ না, নির্ণয় করব কি অভিকর্ষ ত্বরণ। তাহলে অবশ্যই কি অভিকর্ষ বল নিতে হবে।
তাহলে অভিকর্ষ বল নিলা। এখন দেখো এফ সমান আর একটা জিনিস জানো, এমজি। এফ সমান কি জানো? এমজি। তাহলে এফ ইকুয়াল যদি এমজি হয় তাহলে তুমি কিন্তু এখানে লিখতে পারো এমজি ইকুয়াল জি এম এম ডিভাইডেড কি ডি স্কয়ার। এই এম এবং এই এম দুইটা উঠে যায় না উভয় পাশ থেকে? দুইটা উঠাই দিলাম। তাহলে দেখো তো জি পাইছো না? তাহলে জি ইকুয়াল অর্থাৎ জি ইকুয়াল জি এম ডিভাইডেড আর স্কোয়ার বা ডি স্কোয়ার। আর স্কোয়ারও দিতে পারো, আরটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, আর দিলেই ভালো হয়। তাহলে ডিভাইডেড আর স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন এই অভিকর্ষ ত্বরণ এটারও আবার একক আছে। অভিকর্ষ ত্বরণের একক কি? ত্বরণের একক তো পড়ছো, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণের একক এবং মাত্রা এই দুইটাই নির্ণয় করতে পারবো। এটা তোমাদের এইচডব্লিউ, অভিকর্ষ ত্বরণের একক এবং মাত্রা, প্রশ্নে দেওয়া আছে। এখন আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক নাকি? 10 পর্যন্ত থাকলা। এখন থিওরি এ পর্যন্ত থাকে। এখন এই থিওরির সাথে কিন্তু আমরা ম্যাথ করব। এই থিওরির সঙ্গে সঙ্গে একটা ম্যাথ করবো। তোমরা কনসেপ্ট নাম্বার 3-তে যাও। কনসেপ্ট 3-তে যাও। এখানে যেগুলো করা আছে বুঝছো, এই থিওরি এবং এই যে ম্যাথগুলো করার পরে সবগুলো এমসিকিউ তোমরা নিজেরাই পারবা। কনসেপ্ট 3, কনসেপ্ট 3টা আজকে শেষ করব। পাইছো? 3 পাইছো? ওকে, দেখো কনসেপ্ট 3তে আমি যে সূত্র করালাম এই সূত্র কি পাওয়া যাচ্ছে? এখানে কয়টা সূত্র পাওয়া গেল? 2টা। দেখো 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার, এই 3টা সূত্র কিন্তু তোমার এখন চোখের সামনে ভাসতেছে। 1 নাম্বার সূত্র কি আছে? এফ ইকুয়াল, আচ্ছা আমি সূত্রগুলো পরিষ্কার করে লিখে দিই। তাহলে নাম্বার 1 2 3 4। 1 নাম্বার আছে এফ ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড ডি স্কয়ার, তাই না? এবং 2 নাম্বার সূত্র যেটা জি ইকুয়াল জি এম ডিভাইডেড আর স্কয়ার। 3 নম্বর ফর্মুলা এটা আসলে ওই 1 নাম্বার থেকেই আসবে বুঝছো। দুইটার অনুপাত f1 ডিভাইডেড f2 d1 সরি d2 ডিভাইডেড d1 d2 ডিভাইডেড d1 হোল স্কয়ার। আরেকটা সূত্র w ইকুয়াল mg, এই ওজনের সূত্র তো তোমরা জানো। এই 4টা সূত্র না, ওটা কাজ। w ইকুয়াল mg আছে, ওটা হচ্ছে কাজ। আর এটা কি? ওজন। এই w মানে কি? ওজন। তাহলে এটার একক কিন্তু কি হবে? নিউটন। কাজের একক কি? জুল। ঠিক আছে, তাহলে এই 4টা সূত্রের ভিতরে আমি করালাম এই সূত্র, এই সূত্র এবং এই সূত্র থেকেই কিন্তু এটা আসে। কিভাবে এটা আসে দেখো, আমি যদি 1 নাম্বার ধরো কোনো একটা বস্তুর জন্য f1 ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড আর স্কয়ার বা ডি স্কয়ার d1 স্কয়ার। ঠিক আছে, একটা প্রথম বস্তুর জন্য এরকম করলাম। তাহলে এখানে ধরো বস্তুর ভর কিন্তু মনে করো সেম, বস্তুর ভর ধরলাম কি সেম, দুইটা বস্তুর ভর কি সেম। তাহলে এটা ধরো এম আর এটা কি এম। ঠিক আছে, তাহলে f2 কত হবে? f2 ইকুয়াল কি জি এম এম ডিভাইডেড কি d2 স্কয়ার। এখন 1 এবং 2 এই দুইটাকে যদি ভাগ করো তাহলে 1 ভাগ 2 যদি করো তাহলে তুমি কি f1 ডিভাইডেড কি পাবা? f2 না? এবং এখান থেকে কিন্তু এটা কেটে যাবে, তাহলে d2 ডিভাইডেড কি d1 তারপর কি হোল স্কয়ার। বুঝতে পারছো কি? তাহলে দেখো এই সমীকরণটা আসলে এই সমীকরণটা আসলে এখান থেকে আসছে, অভিকর্ষ যে সূত্র আছে সেই সূত্র থেকে গেছে। তাহলে আমরা কিন্তু এখানে মোটামুটি যে সূত্রগুলো শিখছি সেই সূত্রের উপর ডিপেন্ড করে ম্যাথ। 1 নাম্বার ম্যাথটা দেখো, এটার ক্ষেত্রে 19 নাম্বার ম্যাথ যেটা দেওয়া আছে, দুটি বস্তুর ভর দেওয়া আছে, তাই না? দুটি বস্তুর ভর যথাক্রমে 4 কেজি এবং 8 কেজি। আচ্ছা ম্যাথটা আমি লিখি। দুটি বস্তুর ভর, তো ধরো দুটি বস্তুর ভর, একটা 4 কেজি আর একটা কত 8 কেজি। 4 কেজি এবং 8 কেজি ভরের দুটা বস্তু। এই বস্তু দুইটা 2 মিটার ব্যবধানে আছে। এদের দূরত্ব কত? তাহলে এটা m1, এটা কি m2, দুইটা দেওয়া আছে এবং দূরত্ব দেওয়া আছে কত? 2 মিটার। চিত্র যদি দাগাই, এই হচ্ছে একটা বস্তু, এ একটা বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিটার।
একটা M1 ইকুয়াল কত 4 কেজি, M2 ইকুয়াল কত 8 কেজি। এখন তোমাকে নির্ণয় করতে বলছে কি, নির্ণয় করতে বলছে কি দেখো তো, এখানে বলছে যে মহাকর্ষ বলের মান নির্ণয় করো, মহাকর্ষ বলের মান নির্ণয় করো। তাহলে মহাকর্ষ বলের মান কোন সূত্র দিয়ে নির্ণয় করবা? এই সূত্র, তাই না? এই সূত্রের ম্যাথ কিন্তু এই একটা করলেই শেষ। তাহলে ওই সূত্র দিয়ে তুমি নির্ণয় করবা। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে M1 ইকুয়াল 4 কেজি, M2 ইকুয়াল 8 কেজি, D ইকুয়াল কত 2 মিটার। আচ্ছা, জির মান আমরা জানি 6.67 গুণন 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটাকে জানো? এটা কিন্তু প্রশ্ন অনেক সময় দেওয়াই থাকবে। তাহলে F ইকুয়াল হোয়াট? আমরা জানি F ইকুয়াল G M1 M2 ডিভাইডেড D স্কোয়ার। আর কি কিছু লাগবে? 6.67 গুণন 10 টু দি পাওয়ার -11 ইন্টু এটার মান কত 4, এটার মান কত 8, এটার মান কত 2 স্কোয়ার। তাহলে দেখো 6.67 গুণন 10 টু দি পাওয়ার -11 গুণন এটা কেটে যায়, তাহলে 8। তাহলে কত আসে? ক্যালকুলেটর চাপো। তাহলে আমার এখানে আসে 6.67 exp -11 গুণন 8, 5.336 গুণন 10 টু দি পাওয়ার -10। তাহলে 5.33 গুণন 10 টু দি পাওয়ার -10। এত এটা কি হবে? বল, নিউটন, এত নিউটন। তাহলে তোমাদের হোমওয়ার্ক যেটা সেটা হচ্ছে নিজে করোর ভিতরে দেখো 2টা 3টা ম্যাথ দেওয়া আছে।